একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারাহ শোরুমের সামনে এক কোণায় দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনা সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কই যে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল, কিন্তু কাজ থাকা ইরফান আর মায়েরার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারাহ। শুদ্ধ ফারার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারাহ দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারাহ? ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার কপালে দু আঙুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারাহ চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন? পুরো মার্কেট কিনে নাও, আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা। তাই তোমাকে পছন্দ করি, আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারাহ ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখল ফারার চোখ পানিতে টইটুম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারাহ। ফারাহ রেগে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলে, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারাহ রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারাহ রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারাহ, প্লিজ। ফারাহ অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুধু হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে স্বামীকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারাহ হাত ছাড়ানোর চেষ্টা করে। শুধু শক্ত হাতে ফারার হাত ধরে শোরুমের ভেতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাকে জিজ্ঞেস করলে ফারাহ মুখে কুলু পেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাত ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারাহ অবাক হলো, শুদ্ধ সত্যিই ওই স্বামীয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। শুধু হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানলায় দু হাত রেখে ডাকে, ফারাহ। ফারাহ ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানলার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপটে অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুধু নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারাহ। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুধু আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি। তুমি আর একটু কাঁদো কেমন? ফারাহ চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারাহ, পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারাহ বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করবো আবার, স্বামী ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারাহ মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়। শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফাইজ ইনার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনা মিনমিন করে বলে, আমি খাবো না। ফাইজ চেয়ার ঘুরিয়ে ইনার দিকে ফিরে বসে। এরপর ইনার চেয়ার সহ ইনাকে তার দিকে ঘোরায়। ইনা অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনার সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলেছি সেইটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনা ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ চেয়ারে গা এলিয়ে দুহাত ভাঁজ করে ইনার দিকে চেয়ে, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা। ইনা ফাইজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড। এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভ্রু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনার সাথে অনেকটা লেগে বসে। দুপা ফাঁক করে বসেছে। ইনার দুপা তার দু পায়ের মাঝে, তবে ইনার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনা চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও, ফাস্ট। ইনা মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনা অবাক হয়ে তাকায়। ফাইজ ইনার হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়।
ইনা দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এই জন্য তো নিলাম লিটল কুইন। দিস ইজ আ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছে। ইনা ফাইজের কারসাজি বুঝল। ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি ফারা আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না। চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনার দিকে একধানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে, বিড়বিড় করে, ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। ইনার দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কচলায়। ফাইজ খেয়াল করল, বা হাত এগিয়ে দিয়ে ইনার ডান হাত আগলে নেয়। মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ছাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনা চোখ খিঁচিয়ে নেয়। এই লোকটা একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করলো ইনার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনা তড়াক করে চোখ তুলে সামনে তাকায়। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনা মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। ইনার বা হাতে ফোন। ফাইজ ইনার দিকে চেয়ে আছে। ইনা বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। বা হাতের মাঝে ইনার ডান হাতে ধরে রাখা। ইনা ছাড়াতে চাইলে ফাইজ ইনার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনা হাত নাড়ানো অফ করে দেয়। ফাইজ ফোনে লক দেখল। ইনার দিকে একবার তাকালো। ইনা তার দিকেই চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন টাইপ করে। লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে এসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কীভাবে জানল? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনা লজ্জায় কেঁদে দেবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনা চোখ জোড়া খিঁচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনার মেসেঞ্জার চ্যাট লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনার। ফাইজ আর চোখে ইনার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনা অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডে দিয়ে দেব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায় অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনা মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভ্রু কুঁচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোনটা দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজের রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শাট আপ। যা বলেছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনার কিছু বলতে চায়। ফাইজ রেগে বলে, আই সেড ডোন্ট টক নাও। রাগে এসো ভালো কথা। চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করা হেল্প করো। ইনা মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে। তার ফোন কেন নেবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনার হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মায়েরা চোখ বুঝে রেখেছে। ইরফান মায়েরার কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মায়েরা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মায়েরার পুরো মুখ অবলোকন করল, খুব নিখুঁতভাবে। ঢোক গিলল। শুষ্ক ঠোঁট চোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা স্বরে বলে, ইউ নো, আই এম মোর থার্স্টি দ্যান ইউ। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মোচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়েরার ঠোঁট চোড়ায় নিজের শুষ্ক ঠোঁট চোড়া রাখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার হাত ছেড়ে দুহাতে মায়েরার কোমর জড়িয়ে ধরে। মায়েরা হাত ছাড়া পেয়ে ছটফটায়। দুহাতে ইরফানের বুক ঢেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়। তবুও ছাড়া না পেয়ে দু হাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়েরার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা অসহায় হয়ে এক পর্যায়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান ফোঁপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মায়েরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মায়েরা ইরফানের গায়ের উপর কড় করে বমি করে দেয়। ইরফান হতবম্ব।
মায়েরা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগলে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়, রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মায়েরাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মায়েরা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়েরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়েরা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়েরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়েরাকে, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়েরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গিলল। তার গলায় মায়েরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে, ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদ রক্তের কণার ন্যায় তার শরীরের শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মায়েরাকে ধরল না। মায়েরাও ইরফানের গলা ছাড়ল না। এখনও গাড়ির টিকিতে বসে মায়েরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করবো না। ইরফানের কণ্ঠে রাগের আভা ছড়ে পড়ছে। মায়েরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না। সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবেই জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরে মায়েরাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়েরা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎ ইরফানের মুখ জুড়ে চিন্তার হাজির হয়। মায়েরা চোখ বুঝে, ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। এই বাচ্চার আশপাশে থাকায় তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়েরার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মায়েরা নড়ে চড়ে ইরফানের স্যুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে। দুহাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা ইরফানকে ছেড়ে দেয়। ডিকির ওপর বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়েরা আধো আধো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি টুক করে খেয়ে ফেলবে। মায়েরা কান্না মাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবুও আধো আধো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দুপায়ে এগোলে সামনে শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট আ সিনেমা! ছি 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 ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েটাকে ছাড়লি না? মারা কথাই বলতে পারছে না। হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে, তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে। শুদ্ধর কথাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে পড়ল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা শেভ নয় মনে হচ্ছে। ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মায়েরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসল, তবে মায়েরাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়েরাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়েরার সিট বেল্ট বাঁধতে নেয়। মায়েরা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়েরার সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গায়ে নিয়ে চোখ বোঝে। মায়েরা কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ার সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনেই ঝড়ের বেগে মায়েরার কাছে এসে মায়েরার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়েরার মাথা ভন ভন করে।
মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফুঁপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়েরার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মায়েরা ভয়ে কাঁপছে। আবার উঁকি করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিং একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুঁপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মায়েরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। প্যাকেটে 2টো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই 2টো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়ের কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডটাকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে, হেসে বলল, ওকে, তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থাই কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দুহাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ওর ঠিক যায় না। ও আজ তো একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরে দিই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মায়েরা ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়েরার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুকটুক করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের উপর পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না। আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে। তবুও বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথেই ছোট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবল না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝল। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়। বিড়বিড় করে, বাবা, মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধর থেকে সিগারেট নেয়। 2টো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামা ইরফানের বাবাকে 4টে কথা শুনেই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আর এক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মায়েরাকে না দেখে ভ্রু কুঁচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়েরাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গেল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মায়েরার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোর! ও হারলে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইদাউট ড্রেসে চেক করে দেখতে পারিস। আমার কোথাও তোরও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ও পাশে দাঁড়িয়েছিলে আমি এ পাশে আসার পর। বলো কোথায়? শুদ্ধ হা করে তাকালো। ল্যা, সে একটু দাঁড়িয়ে থাকতেও পারবে না? ছোট ছোট করে বলল, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ছেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দেব। এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনাকে ফারার সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়েই মূলত আসলো। ইরফানকে খালি গা সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দেবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্যই ওর পরাণ পুড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দুহাতে মাথার চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল একা একা। আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাক একটা চড়ে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতেই ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়। রাগ চেপে যায়। দুহাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল।
আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। আপা আইসা পড়ছি। সিএনজিওয়ালার ডাকে মায়েরা মাথা সোজা করে। সব কিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোঁয়া পেয়ে নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়ের পিছে গিয়ে বলে, আফা, আপনার বাকি টাকা। মারা কথা বলতে পারছে না, তবুও হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মারার হাতে দিয়ে দেয়। মারা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মায়েরা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মায়েরাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছো মা? মায়েরা মাথা নামিয়েই বলে, চাচা, ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেইন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়েরাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খোঁজে। মায়েরাকে জিজ্ঞেস করে ইনার কথা। মায়েরা মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমাকে ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরার থেকে সে 2 বছরের বড়। মায়েরা সেই থেকেই তাকে আপু বলে ডাকে। নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? মায়েরা কিছু বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মায়েরা দুর্বল কণ্ঠ তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়েরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়েরা ঢোক গিলে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না, তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসল, মাথা নেড়ে আচ্ছা বলে। মায়েরাকে রিতা মায়েরার ঘরে রেখে আসে। এরপর মায়েরার কথা অনুযায়ী দ্রুত একটা টাফলেন আর পানি এগিয়ে দিলে মারা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোঁপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজ মায়েরার ঘরে এসে মায়েরাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙুলের স্পষ্ট ছাপ। মায়েরা অতিরিক্ত ফর্সা হয়, একটুতেই স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঢোক গিলল। 1 ঘন্টা আগেই ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেখে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়েরার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়েরাকে মেরেছে, বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মায়েরা গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বললেন মা? রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নেই আধো আধো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি, আপু আসবে পরে। রুমা নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন। থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন, আর কেঁদেছেও, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবারও মেরেছে? মায়েরা অবাক হয়, কিভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগেই রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা, শোও তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মায়েরার চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মায়েরার পাশে বসে বলে, ভাবি ভাইজান তোমায় মারছে, সেই জন্য কাঁদছো? মায়েরা হেসে বলে, হুম হুম, তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। তুমি আমায় ভাবি ডাক ছাড়তে পারছো না, এই জন্যই কাঁদছি আমি। রিতা মানল না। মায়েরা মজা করার মানুষই জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট্ট ছোট্ট শব্দ শুনে, কারণ ওগুলোর ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। রিতা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়েরা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে
ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে, তাকে আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজের উপরই কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যে কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকমে উজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ফিরিয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজল মায়রাকে, সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়ের উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। সত্য তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ, ইনা আর ফারাকে নিয়ে গেছে। রোমানিও আজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নাম্বারে কল দেয়। মারা একা কেন বাসায় আসলো, আর ইনায় কোথায়, ইরফান কোথায়, সে সবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়েরাকে নিয়ে। কি করবে এদের? কিছুই বুঝতে পারছেন না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদু স্বরে বলে, ওকে, বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলেই খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়ের সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস। কি চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান, তোর বোঝা উচিত মায়ের বয়স 15+। তোর হাফ বয়সে একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্টগুলোকে চাপা দে, নয়তো তুই যা চাইলি সেটাই কর। ডিভোর্স দিয়ে দে, কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না। শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটা ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া, এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদু স্বরে বলল, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনার গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়িতে গেল, সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথে তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে। কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনা ফারাকে ভেতরে আসতে বললে আরেকদিন যাবে বলে। আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনা আর জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনার পাশের ডোর খুলে দিলে ইনা নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনার মুখপানে চেয়ে। ইনা এগোলে ফাইজ ইনার হাত তার বা হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনার হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদু স্বরে বলে, লিটল কুইন, রাগ করেছ? ইনা কিছু বলে না। নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনা অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনা মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝে ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডানাতে পকেট থেকে ফোন বের করে দেখল ইনার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ছেড়ে বলে, ফ্রেন্ডের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনা কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউড দেয়। ওপাশ থেকে গড় গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বকারের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না। সেসব থাক, এখন বল কি কি করলো সে? চুমুটুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনা লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না শুধু। পা উঁচু করে বাহাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে। দৃষ্টি ইনার দিকে। ইনা কাঁদো কাঁদো মুখ করে বলে,
প্লিজ কল কাটুন। ফাইজ গলা ছেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটি হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করল না ইনার কথার। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমিই পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাঁপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনার ফোনে কিছু কাজ করে। ওভাবে হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকব। এরপর ইনার দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনা চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েসে শুনতে ইচ্ছা করছে লিটল কুইন। ইনা তার হাত ছাড়ানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনা চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো করে হেসে বলে, প্লিজ। ইনা ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনা চাইলেও ফেলাতে পারল না। চোখ খিঁচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয় মাই লিটল কুইন। ইনা দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনার হাতে ফোন দিয়ে ইনার হাত ছেড়ে দেয়। ইনা ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে যায়। পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারা ভ্রু কুঁচকে বলল, আমার বয়ফ্রেন্ড কে? ফাইজ ফারার হাতে ফোন প্যাকেজ হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস, তুই এমন ছিঁচকা দুনে কেন বলতো? ফারার রেখে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারার কথায় ফাইজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পিছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো মির্জাপুর হতে চাইছে নাকি? ফারা বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুলল। একদম নতুন, তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল। এরপর আবারও আগের মতো করে রেখেছে। ফারা বুঝল। ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখল। বুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা স্বামী নামের ওই মেয়েটার জন্য কিনছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটাই আমি জিতে গেছি ফারা, শুনছ? এই ফারা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারার হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ পাই, আর রিংটোন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারা ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ডবার কল আসলে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটুম্বর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারা, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে। মিস্টেক। এখন কি করি বলো তো? ফারা কাতর গলায় ফুঁপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারা, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি। ফারা বুঝেছ? ফারা কথা বলতে পারে না, ফোঁপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ও হে লাবণ্যময়ী, আরেকটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেসে মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনের রিং হয়। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারা, শুনছ? এই ফারা, ভালোবাসি কিন্তু। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখাবয়বে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়ার ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে?
এভাবে উদাম গায়ে বাইরে থেকে কী কাজ করে আসলো ইরফান ভদ্রলোক বুঝলেন না। তারেক নেওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়াই রেগে আছে। মায়রার ব্যাপার তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলেও আর চায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছো আমাদের বিজনেসে ধস নামিয়েই ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়িতে উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নিব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নেবে বলেছে যখন নিবে সামলে, যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মায়েরাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়ের সাথে তার সেভাবে কথাই হয়নি, ফলে শুনতেও পারেনি কেন এনেছে মায়েরাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়, প্রায় 30 মিনিট সময় নিয়ে। চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে মায়েরা এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায়, কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাবে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মারার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তেই চোখ জোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনি আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ফিরিয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝল না। ধীর পায়ে এগিয়ে এসে মারার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মারার মুখপানে। মারা ইরফানের ঘরে ঠিক যেমন ঘুমিয়েছিল, আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেঝে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে তোলে। মারার বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গেলে 5 আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুঝে শ্বাস ফেলল। একটু পর মায়ের মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মায়ের বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে মায়েরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। ইরফান মায়ের বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল তারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়েরা কুমের করে ডান কাঁধ হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মায়েরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও মায়েরার পাশে বসে আলতো হাতে মায়েরার গালে বরফ লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর উপরে ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়েরার উপর। মায়েরার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়েরার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়েরা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়েরার গালে। এরপর ডান হাতের ছোট ছোট বরফের টুকরোগুলো চুঁড়ে ফেলায়। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দেয়। ঢোক গিলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যেভাবে থাকলো তারই হত্যা নেই। মায়েরা নড়ে উঠলে ইরফান মায়ের গাল থেকে ঠোঁট সরিয়ে দেয়। মাথা খানিক উঁচু করে মায়ের ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়ের কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদু স্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মায়েরা ঘুমের মাঝে ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়েরার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মায়েরার। কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আধো আধো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা। কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মায়েরার ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মায়েরার দিকে চেয়ে থাকে। চোখ মুখে অসহায়ত্ব ভিড় করে। মায়েরাকে চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে মায়েরার ডান চোখের কিনারায় ছোট করে একটা চুমু আঁকে। বা হাতে মায়েরার বা চোখের কোণ মুছে দেয়। এরপর মায়েরাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরে লাইট অফ করে দেয়। বাম কাঁধ হয়ে মায়েরার পাশে শুয়ে পড়ে ইরফান। মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে টেনে মায়েরার পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। এরপর মায়েরার পিঠ থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মায়েরাকে আর ধরল না। দু হাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বোঝে। ফ্যানের বাতাসে মায়েরার চুলগুলো ইরফানের মুখের উপর লুটোপুটি খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাব চুলা ফ্যান অফ করে এসে ছাড়ল না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মায়েরার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মায়েরা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝল সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জায়গা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে
বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে, মায়েরাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে যায়, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মায়েরাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে এসো। ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা, মায়েরা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মায়েরা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, মায়েরাকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছো, চুপ আছি, আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কি বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখল শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ, তবে মায়েরার কি হবে? মায়েরা ধীর পায়ে ঘরের ভেতর আসে। এরপর দরজায় সিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টুইটুম্বুর চোখ থেকে দুফোঁটা জলকণা টুপ করে গড়িয়ে পড়ে। দেয়াল ঘড়িতে দেখল সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা চড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু আনতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেলে বলে, আপু, এখন কাউকে বলুন আমি যাচ্ছি, আমি পৌঁছে বাবাকে কল করে বলে দিব। রিতা ডাইনিং টেবিলের উপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মায়েরা মৃদু হেসে বলে, গ্রামে, তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি সাসরে বলি। মায়েরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো, একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম আছে বুঝলে, গ্রামে গিয়ে পড়বো, এখানে বইও নেই, আসছি আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে ইরফানকে ঢুকতে থাকে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসে। মায়েরা ঢোক গেলে তাকে দেখে নিলে এই লোক কী করবে সেসব ভাবতে চায় না, তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না।